তুমি বলছো তোমাকে বিয়ে পর্যন্ত এখানে রাখতে, কিন্তু বিয়ের পর যে তুমি ঝামেলা করবে না তার কোনো গ্যারান্টি আছে? বিয়ের পর তো তুমি বিয়ে ভাঙার চেষ্টা করতে পারো, পুলিশের ভয় দেখাতে পারো, তখন আগে বিয়েটা তো হোক। মানে মানে কি বলতে চাইছো তুমি? দাদা ভাই, তুই জানতিস বৌদিদি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেবে, মানে নিজের বাড়ি থেকে বের করে দেওয়াটা আটকে দেবে? আমি জানতাম নয়ন যাবে না। আমাকে অরক্ষিত রেখে নয়ন নিশ্চিন্তে মরতেও পারবে না রে। আমাকে নিয়ে যেতে এলে ও স্বয়ং যমরাজকেও ঠেকিয়ে দেবে, আর নিজের বাড়ি থেকে বেরোনো ঠেকাতে পারবে না। কিন্তু এখন প্রশ্নটা হলো, ও বিয়েটা ঠেকাতে পারবে তো? তুই এত কিছু জানিস আর তুই আরেকটা বিয়ে করছিস কেন? ওয়াই? আর তোর কথা শুনে তো আমার মনে হচ্ছে যে ইউ অ্যাপ্রিশিয়েট হার। হয়তো করি, কিন্তু হ্যাঁ, কিন্তু কি? দেখলি তো রক্ষেকালীকে। রক্ষেকালীর সাথে কি সংসার করা যায়? স্বয়ং শিবও পারেনি সংসার করার জন্য। পার্বতী কি দরকার পড়েছিল? রক্ষেকালী পার্বতী হয়ে উঠেছে, এ তো আগে কখনো দেখিনি। দেখি এবার উলটপুলট হয় কিনা। দাদা, মানে সুধা সব বুঝতে পেরে গেছিল, আর আমাকে সন্দেহ করে এই চিঠিতে সবকিছু ওর বাবাকে জানিয়ে গেছে। তার মানে তো ওর বাবাও সব জানে। কি হবে এবার জেসি? এবার তো আমাদের কেউ বাঁচাতে পারবে না। দাঁড়া দাদা দাঁড়া, আমি বলছি কি, এটা তো তুই একটু অন্যভাবেও ভাবতে পারিস। কেন তুই আগে থেকে এত কিছু ভেবে নিচ্ছিস? আরে কি বলছিস তুই? সুধা আমার নাম করে এই চিঠিতেও সন্দেহ জানিয়ে গেছে। আর তুই আমাকে একটা কথা বলতো, যদি ওর বাবা এই চিঠিটা না পড়ে তাহলে এই চিঠি নয়নের হাতে এলো কি করে বল? কোথায় গেল কোথায় গেল সুধাদির চিঠিখান? কোথায় গেল? আমি তো শাড়ির মধ্যেই রেখেছিলাম, কিন্তু কোন শাড়িতে রেখেছিলাম তো মনে পড়ছে না।
পিসিমণি যখন কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন বসার ঘরে পড়ে যায়নি তো চিঠিটা? যদি কারোর হাতে পড়ে গিয়ে থাকে? না না, এইসব প্রমাণ জোগাড়ের কথা কারোর জানতে দিলে চলবে না, কাউকে জানতে দিলে চলবে না। কারোর হাতে পড়ার আগে আমাকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতে হবে। এখন তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না যে সুধা দিদিকে জেসমিন দিদির দাদা আস্তে আস্তে তিলে তিলে বিষের গন্ধ শুকিয়ে মেরেছিল। সব শেষ হয়ে গেল মা বিশালাক্ষী। চিঠিখানা এইভাবে পুড়িয়ে ফেললে ওরা। নয়নের চোখে জল কেন? কিছু কি বুঝতে পেরেছে ও? কিসের থেকে আগুন লেগেছে? কিন্তু কিছু বলছে না কেন? মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে। না, আমি না পোক করলে নয়ন সাহস পাবে না জেসমিনকে চার্জ করার। জেসমিন, আপনার কিন্তু একটা বড় ফাড়া কাটলো। আচ্ছা, আপনার কি মনে হয় জেসমিন, কেউ কি এটা আপনার ক্ষতি করার জন্য করেছে? হ্যাঁ, সব ব্যাটাকে ছেড়ে এবার আমার বন্ধুকে ধরো। তোমার কি মনে হচ্ছে যে চাউমিনকে ফ্রাই করার জন্য বন্ধু ওর শাড়িতে আগুন ধরিয়েছে? মোটেও না। কি পিসিমণি তুমি বলো, মা বলুন, সেসব বন্ধু আমাদের সঙ্গে নিচে ছিল না? হ্যাঁ হ্যাঁ, নিচে ছিল। এমনিতেও নয়ন তো এসব করার মেয়ে নয়। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও তো ওই জেসমিনের আঁচলের আগুনটা নেভালো আমাদের চোখের সামনে। আরে কেউ তো বলছে না যে নয়ন ওর শাড়িতে আগুন লাগিয়েছে। তাহলে তোমরা দুজন মিলে ওকে ডিফেন্ড করছো কেন? না না, আসলে এই বাড়িতে সমস্ত অপকর্ম তো নয়নই করে। এই ঝড় উঠে প্রদীপ নিবল, ওরই দোষ। তাই বললাম, হয়তো এক্ষুনি এই দোষটা ওর ঘাড়ে এসে পড়তো। মানুষটাকে যে বুঝেই উঠতে পারিনি মা বিশালাক্ষী। কখন যে উনি আমাকে আগলে কথা বলেন আর কখন যে রেগে যান। কি চান উনি মা, কি চান? তাহলে তো এই ক্ষেত্রে প্রমাণিত যে নয়ন কিছু করেনি। এবার জেসমিন, আপনি বলুন তো, আগুনটা লাগলো কি করে? হ্যাঁ চাউমিন, সেটাই বেটার, তুমি বলো। এই একটা ব্যাপার নিয়ে তখন থেকে কেন পড়ে আছিস বলতো দীপু? আগুন লেগেছে, কিভাবে লেগেছে এখন এসব নিয়ে চর্চা করা হচ্ছে কেন? অফকোর্স জরুরি পিসিমণি। বাড়ির কোথায় কিভাবে আগুন লাগছে সেটা জানবো না? সেটা জানা তো খুব দরকার। নয়তো পরের বার কেয়ারফুল হবো কি করে, তাই না জেসমিন? আসলে আগুনটা দীপ্ত যেভাবে চেপে ধরেছে, জাসি তো ম্যানেজ করতে পারবে না। জাসি, তোর কি ট্রমাটাইজ লাগছে? মানে শরীর খারাপ করছে না? দীপ্ত, আমি বলি কি এখন এসব কথা থাক। হ্যাঁ, মানে তো শরীরটাকে ঠিক হোক, তারপর এসব ব্যাপারে জানা যাবে। হ্যাঁ দীপু, ওকে বরং এখন একটু রেস্ট নিতে দাও। তুমি রেস্ট নাও। না না মা, ও রেস্ট নিক না। আমি তোকে রেস্ট নিতে বারণ করিনি। ও রেস্ট নিতে নিতে উত্তর দিক যে আগুনের উৎসটা কি সেটা আমার জানা খুব দরকার। হতেই পারে জেসমিন কিছু পোড়াচ্ছিল। কারণ ঠাম্মি তো বললো যে এই ঘরে প্রদীপ জ্বালানোর কোনো দরকার পড়ে না। হতেই তো পারে জেসমিন এটা আপনার ভুল। তবে জেসমিন, আপনি কিন্তু একদম ভয় পাবেন না। আপনি এই বাড়ি মনিবের বউ হতে চলেছেন।
আপনার তো আবার 7 খুন মাপ। মানে আপনি যদি ভুল করে কিছু করেও থাকেন, আপনাকে কিন্তু অন্তত এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে না। তাই আপনি নিশ্চিন্তে বলুন, এই ঘরে আগুনটা লাগলো কি করে? সত্যি কি কিছু পুড়িয়েছিলেন? দৃপ্ত যা শুরু করেছে মনে হচ্ছে কথা বার করেই ছাড়বে। জেসমিন, আপনি বলুন, আমি কিন্তু আপনাকে একটা সামান্য প্রশ্ন করেছি। আই নিড ইউ আনসার। জয়ন্ত রোজ ফুল আনে আজকাল। যবে থেকে আমি বলেছি বাবার কাছে বিদেশি গাড়ি চাইব না, তবে থেকেই ফুল আনে। চুপ করে থাকবেন না জেসমিন দিদি, বলুন ঘরের মধ্যে কি পড়াচ্ছিলেন বলুন। সামান্য একটা বিলিতি গাড়ি পাওয়া যায়নি বলে সুধা দিদিকে মরতে হলো। বিয়ের পর বড় সাহেবের কিছু একটা হয়ে গেলে তো সমস্ত সম্পত্তির মালিক আপনিই হবেন। এই সুযোগ ছাড়ার মতো মানুষ আপনি অন্তত নন। তাই বিয়েটাই আমি হতে দেব না জেসমিন দিদি। আপনি চিঠি পড়াতে পারেন, কিন্তু সত্যিটা তো আর জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে পারবেন না। সত্যের জয় হবেই। মাথার উপর মা বিশালাক্ষী আছেন যে। পাগলামো করিস না দীপু, আমি কি বললাম তুই কি বুঝলি বলতো? এ কি, নয়নের মুখ এমন থমথমে কেন? জেসমিনকে কি বলে এলো? ও গড, নয়ন সবটা জানে। আমাদের পুরো প্ল্যানটা জেনে বসে আছে নয়ন। সুধার মৃত্যুর কারণ আমি যে দৃপ্তকে সম্পত্তির জন্য বিয়ে করতে এসেছি সেটাও জানে। তাহলে তোকে সবকিছু প্রমাণ করা থেকে কিছুতেই আটকানো যাবে না। কি ব্যাপার কি নন? কি এত কথা তোমার জেসমিনের সাথে? জেসমিন দিদির সাথে আমার কিসের কথা তা কি করে আমি দৃপ্ত বাবুকে বলি? চুপ করে আছো কেন নয়ন? দরজা বন্ধ করে বলার মতো কথা তো জেসমিনের সাথে থাকতে পারে না। থাকলে সেটা তোমার আমার সাথে থাকতে পারে। ঘরে এসো। না না, তুই ওকে ঘরে ডাকছিস কেন? তোর ঘরেও কিছুতেই যাবে না। তোর যা বলার আমার সামনে বল না। আচ্ছা বেশ, আমি তাহলে তোমার সামনেই বলছি। হ্যাঁ, নয়ন, জেসমিনের সাথে আমার বিয়ের শুভ কাজে একের পর এক বাধা পড়ছে, আর তার দায় তোমার উপর বর্তাচ্ছে। তা কেন শুভ কাজ তুমি পণ্ড করে দিচ্ছ নয়ন? আশীর্বাদের প্রদীপ কেন নিভে যেতে দিয়েছিলে? আমি প্রদীপ নিভিয়েছিলেন? হ্যাঁ, সবাই তো তাই বলছে। হ্যাঁ, সবাই তো বলেছিল যে তোমাকে জানলা দরজা বন্ধ করে দিতে। তুমি তো সেটা করোনি, কেমন থম হয়ে দাঁড়িয়েছিলে। হ্যাঁ, যদি সময় মতন জানলা দরজা বন্ধ করে দিতে তাহলে তো প্রদীপটা নিভতো না। এত সহজ কথাটাও আপনি বুঝলেন না বড় সাহেব। আর সকলের মতো আপনিও ভাবলেন যে প্রদীপটা আমি নিভতে দিয়েছি।
যদি সব দরজা জানলা বন্ধও থাকতো তবু প্রদীপটা নিভত বড় সাহেব। কারণ ঝড় যে বাইরে থেকে ওঠেনি গো বড় সাহেব, ঝড় যে উঠেছিল ঘরের মধ্যেই। কি ধরনের কথা বলতো দীপু? কি অদ্ভুত মেয়েটা, কিরকম কথাবার্তা ওর, কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে বলতো। ঘরের মধ্যে নাকি ঝড় উঠেছে, এরকম হয় নাকি? হয় গো হয়। যা চোখের সামনে দিনের আলোর মতো স্পষ্ট ছিল সেটাও বোঝা গেল না বড় সাহেব। প্রদীপ নেভানোর জন্য আমি ঘরের মধ্যে ঝড় বইয়ে দেব এমন ক্ষমতা কি আমার আছে বড় সাহেব? যিনি চাননি তার নাম নিয়ে আশীর্বাদ করা হোক, তিনি আপনার পেছনে দাঁড়িয়ে প্রদীপটা নিভিয়ে দিয়েছেন বড় সাহেব। আরে প্রদীপ নিভে যাবে তো, হা করে দাঁড়িয়ে দেখছো কি? নয়, দরজা জানলা বন্ধ করো শিগগিরই। আশীর্বাদ না হতে দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে বিয়েতে তার মত নেই বড় সাহেব। আপনি প্রমাণ চেয়েছিলেন না, উনি প্রমাণ দিয়ে গেছেন। মা, প্রদীপটা জ্বলছে না কেন? মা, তুমি কি চাও না এই প্রদীপটা জ্বলুক? বলো না মা, তুমি কি চাও না প্রদীপ? যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে। যে লতাটি আছে শুকায়েছে মূল, কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। যে লতাটি আছে শুকায়েছে মূল, কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। আমার জীবনে তব সেবাতাই বেদনার উপহারে। যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে। পূজা গৌরব পূর্ণ বিভব কিছু নাহি নাহিলে হে তব পূজারি পড়িয়া এসেছে লজ্জার দিন বেশ। উৎসবে তার আসে নাই কেহ, বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ। কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙা মন্দির দ্বারে। যতবার আলো জ্বালাতে চাই
দাদা আমার খুব ভয় লাগছে রে। দেখ, বিয়ের পর তৃপ্তকে মেরে তৃপ্তর সম্পত্তি নেওয়া তো আছেই, কিন্তু এই মুহূর্তে এটা আমার জন্য একটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। নয়ন নয়ন আমাকে মানে জেসমিনকে ও হারিয়ে দেবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। এই বিয়েটা না হলে আমি বিয়ে হবে, তুই নিশ্চিন্তে বিয়ে কর। কি নিশ্চিন্তে বিয়ে করব? এটা কি করে বলছিস তুই? তুই কি সিচুয়েশনের গ্র্যাভিটিটা বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? ও আমাদের সমস্ত প্ল্যান জেনে গেছে, ও যে কোনো মুহূর্তে আমাদের বিয়েটা আটকে দিতে পারে, তখন কিন্তু মন মাই সুইট সিস্টার। আচ্ছা নয়ন কি করে এই বিয়েটা আটকাবে শুনি? এই বিয়েটা আটকাতে গেলে ওকে আগে আমাদের প্ল্যানটা দীপ্তর সামনে ফাঁস করতে হবে, কারণ কেউ ওর মুখের কথায় বিশ্বাস করবে না। আর ওর কাছে যে একটা মাত্র প্রমাণ ছিল, ওই সুধার চিঠি, সেটা তো আমি উড়িয়ে দিয়েছি। এখন শুধু বাকি ওই ফুলের গন্ধের টেস্টের রিপোর্টটা। এক্স্যাক্টলি, ওটাই তো মোক্ষম প্রমাণ দাদা। ফুলের গন্ধ যে বিষাক্ত সেটা আমরা জানি। তরুণ কর্মকার এবার যদি ওই টেস্ট রিপোর্ট নিয়ে চলে আসে তখন? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওটার গল্প তুই আমার ওপর ছেড়ে দে। কি করবি তুই? যেমন করেই হোক ওই টেস্টের রিপোর্টটা আমি বদলাবই। আর কালকে তোর বিয়ে হওয়া থেকে কেউ তোকে আটকাতে পারবে না, ওই নয়নও না। প্রমাণ দেওয়ার মতো হাতে কিন্তু আর 12 ঘন্টাও সময় নেই, মনে আছে তো? আপনি এখনো আমার প্রমাণের অপেক্ষায় আছেন বড় সাহেব? মানে দধি মঙ্গলের জন্য তো ভালোই তৈরি হয়েছেন বড় সাহেব। আপনাদের বড় লোকদের বাড়ির বিয়েতে বরেরা বুঝি বিয়ের এক একটা অনুষ্ঠানের জন্য এক এক প্রস্তর জামা কাপড় পরেন? না না, এসব তো জন্মেও দেখিনি, তাই জানতে ইচ্ছা হলো আর কি। হ্যাঁ নয়ন, আমার তো এই বিয়েটা নিয়ে খুব আনন্দ হচ্ছে, তাই এক একটা অনুষ্ঠানের জন্য এক একটা পোশাক আমি চুজ করেছি। কেন, তোমার রাগ হচ্ছে? আপনাকে আর কতবার বলবো বড় সাহেব, কাজের বউদের রাগ করতে নেই, শুধু অবাক হতে হয়। আর এসব চোখ ধাঁধানো জিনিসপত্র দেখে অবাক না হয়ে কোনো উপায় আছে বড় সাহেব? অবাক হচ্ছ তাই না? অবাক হচ্ছ? অবাক হয়েও না নয়ন, অ্যাক্টিভ হও। অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে বোঝো তো? তৎপর, পারলে তৎপর হয়ে প্রমাণটা খোঁজো। একটা কথা মনে রেখো, তুমি যদি প্রমাণটা না খুঁজতে পারো তাহলে কিন্তু আমি কিন্তু বিয়েটা করে নেব। তাতে যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরতেও রাজি। তো সহজ নয় বড় সাহেব,
আপনিও ভুলে গেলেন? আমি আপনাকে তো বলেছিলাম, আপনাকে কেউ মারতে এলে আগে তাকে আমার মুখোমুখি হতে হবে। আমাকে না পার করে আপনার গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না বড়সাই। এই বন্ধু, কি রোমান্টিক লাগছিল তোমাদের দুজনকে, কি সুন্দর দেখাচ্ছিল, কি দারুণ কাপল তোমরা। কাপ কোথায়? এদিকে তো কোনো কাপ দেখিনি। তোর বোকা, কাপ না কাপল মানে জুটি। তোমাকে আর দাদাভাইকে কি সুন্দর দেখাচ্ছিল গো। শাহরুখ খান আর কাজলের জুটিও ফেল করে যাবে তোমাদের সামনে। আর মাঝখানে কাবাব মে হাড্ডি হয়েছে চাউমিনটা, তো ভাল লাগে না। আচ্ছা শোনো, তুমি ওকে ডাকতে গেছিলে না? উঠেছে? হ্যাঁ উঠে গেছে। আমার যেতে হবে ওর ঘরে ওকে সাজাতে। আচ্ছা সূর্য ওঠার আগেই তোকে তো দই চিড়ে খাইয়ে রেডি করে দিতে হবে না? ওইটা তো দধিমঙ্গলের নিয়ম। দাঁড়াও না, আমি এত সময় লাগাবো এই সাজাতে যে সূর্য উঠে রোদ উঠে যাবে চড়চড়ে হয়ে, তারপরে ওই ঘর থেকে বেরোবে ওই দই চিড়ে খেতে। বদমাইশি আমিও জানি। টাটা। নয়ন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ও কি সত্যি এতে বিষ মিশিয়েছে, নাকি ও আমাকে ভয় দেখাতে চাইছে? না না, ও দিতেই পারে বিষ। আমি যে তৃপ্তকে মারতে চেয়েছি সেটা তো ও জানে। ও হয়তো শোধ নিতে চাইছে। কি করি এখন? খাও জেসমিন। বেশি করে খাবেন কিন্তু জেসমিন দিদি, আজ শেষ খাওয়া যে। বাবা কি করছো চাউমিন? হ্যাঁ এরম করছো কেন তুমি? হ্যাঁ বিয়েতে অনেক বাধা আসবে তো এরম করলে। ছি 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 ছি। উপর উপর টেনশন দেখানোর ভান করছি, কিন্তু আসলে তো আমি মজাই পেয়েছি। অমঙ্গল হো গয়া ঢিঙ্কা চিকা। বস দেখো, বস। নিচে আবার কিসের চিৎকার চেঁচামেচি হচ্ছে? যাই আমি গিয়ে দেখে আসি। পিসিমণি আমি যাবো তোমার সাথে, চলো। তুমি কোথাও যাবে না, তুমি এখানে চুপচাপ বসে থাকবে। তো মামাজির নিচে কি হচ্ছে আমি একবার দেখবো না? আমি প্লিজ একবার যাই। সেটা দেখার অনেক লোক আছে দীপু। দধিমঙ্গল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি এই আসন ছেড়ে উঠবে না, চুপ করে বসে থাকবে। দুর্বাদি আপনি যান, আমি ওর কাছে আছি। তুমি আমি দেখছি তো, তুই চিন্তা করিস না। খাবো না। কি করছো এসব? তোমার মতো ঠান্ডা মাথা একটা মেয়ে কেন এসব করছে বলো তো? জেসমিন
তুমি কি বুঝতে পারছো তোমার দধিমঙ্গলটা ভেস্তে গেল? বুঝতে পারছো? তারা সংযুক্তা দাঁড়া, এভাবে বলিস না প্লিজ। ও কি এরকম কাণ্ড করার মেয়ে? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আই এম শিওর নয়ন কিছু করেছে। নয়ন কিচ্ছু করেনি, শুরু থেকে আমি ছিলাম এখানে। নয়ন চুপ করে দাঁড়িয়েছিল এক জায়গায়। জসমিনই তো বলছিল বারবার যে এই দই চিড়ে ও খাবে না। বোকা বোকা কথা বলো না মা। কিছু করার জন্য কি সবসময় কারোর দিকে তেড়ে যেতে হয়? এই মেয়েটা খুব চালাক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খেল দেখাচ্ছে কে জানে। ইউ আর রাইট পিসমণি, আমি এগুলো নয়নের জন্যই ফেলে দিয়েছি। এই মেয়ে, এই যেই দুর্বা বললো অমনি নয়নের নামে তুমি দোষ চাপিয়ে দিলে। আশ্চর্য তো। দাঁড়াও মা, বলো তো জেসমিন, ব্যাপারটা কি? ওই ওই দই খইয়ে নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ আমি ঠিকই বলছি, না হলে নয়ন তখন কেন বললো যে এটাই আমার শেষ খাওয়া? ও ও এটাই তো বলছিল তখন। আপনি তো ছিলেন এখানে, আপনি শুনেছেন না? শুনেছেন তো? বেশি করে খাবেন কিন্তু জেসমিন দিদি, আজ শেষ খাওয়া যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ও বলেছে আমি তখন অতটা খেয়াল করিনি, কিন্তু বলো কি উত্তর দেবে তুমি এখন? কাকিমণি, আমি তোমাকে হেল্প করতে আসছি। তুই বস, আমি পারবো দীপু। আজ তুই আমাকে অনেক বড় সম্মান দিয়েছিস দীপু। আজ তুই সকলের সামনে আমাকে বলেছিস যে শুধু মুখেই বলো মায়ের মতো মায়ের মতো, মায়ের কাজ করো কই। আজ আমি সেই মায়ের কাজই করতে এসেছি দীপু। তুই ভাবিস না আমি শুধু তোর দধিমঙ্গল করাতে এসেছি আজ, বরং আমি আজ তোকে তোর মায়ের মুখোমুখি দাঁড় করাতে এসেছি। অবাক হচ্ছিস না রে? আমি তোকে ভাবাতে চাই দীপু। আমি চাই তুই তোর মায়ের ছবির দিকে তাকিয়ে একটু ভাব। কাকিমণি, তুমি তুমি কি ভাবতে বলছো? একবার ভেবে বল তো দীপু, তুই কি সত্যিই চাস জেসমিন তোর বউ হোক? কাকিমণি, আমি অনেক অনেক কিছু দেখে শুনে তারপর এসেছি দীপু।
আমি নিজে কখনো কোনো কিছুর পরোয়া করিনি জানিস। পরোয়া করার মধ্যে অনেক দায় থাকে রে। সবকিছু যদি পরোয়া করতাম হয়তো কবেই হারিয়ে যেতাম। তাই আজ তোকে বলছি, আজ তুইও কোনো কিছুর পরোয়া করিস না। কে কি চাইছে কিচ্ছু ভাবিস না দীপু, শুধু তোর মায়ের চোখের দিকে তাকা। দেখবি তোর মনে যে দ্বন্দ্ব চলছে তার উত্তর তুই পেয়ে যাবি। তোর কি করা উচিত তা তুই ঠিক বুঝতে পারবি। তোর মনের গভীরে কি চলছে সেটা দিদিভাই তোকে ঠিক দেখিয়ে দেবে দীপু। যদি এই বিয়েটা নিয়ে তোর মনে বিন্দু মাত্র দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে এই দধিমঙ্গল হতে দিস না বাবা, দিস না। প্রতিমা, কি হচ্ছে বলতো? তো রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ও ঠাম্মি, দেখো না রক্ত পড়া বন্ধ হচ্ছে না, কি করি বলো তো? নয়ন, খুব কষ্ট হচ্ছে না রে? না না ঠিক আছে বড় গিন্নিমা, আপনারা চিন্তা করবেন না, একটু জল দিলে কমে যাবে। জল দিলে ঠিক হয়ে যাবে। রঙ্গনা, তুই দেখ না মা কি করে কি ব্যবস্থা করতে পারিস। না না কিচ্ছু হবে না, আমি ঘরে যাচ্ছি। দাঁড়াও, তুমি এক পাও নড়বে না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি দেখছি কোথা থেকে ওষুধ আনতে পারি। কি হয়েছে ঠাম্মি? এখানে তো হইচই হচ্ছিল কেন? আরে দেখো না, চাউমিন ওকে ঠেলে ফেলে দিয়েছে, কপাল কেটে গিয়ে কিভাবে রক্ত পড়ছে, থামছে না, কি করি বলো তো? তোমার সে কি? ও মাই গড! আচ্ছা শোনো, দাদা ভাইয়ের ঘর থেকে ওই ফার্স্ট এড কিটটা নিয়ে এসো। কেটে চড়ে গেলে আমি ওটা ইউজ করি। যাও চট করে, কুইক। আচ্ছা হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি।